আজকের প্রেক্ষাপটে যে যাই বলুক না কেন, এটি একটি ধ্রুব সত্য যে শহীদ যে এই স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং নিজ উদ্যোগে, নিজ ইচ্ছায় এবং নিজে একজন দেশমাতৃকার সৈনিক হিসাবে তিনি ঘোষণা দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, পিবিসি 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দেশের এবং প্রবাসের অনলাইনে এবং টেলিভিশনের সামনে যারা এখন বসে আছেন তাদের সকলকে এই সময়টুকু দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সেই 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আজকে তার 3য় পর্ব, এবং আমাদের বিষয় হলো সততা এবং বিচক্ষণতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সকলের মাঝে মৃত্যুঞ্জয় হয়ে আছেন। তিনি অমর, তিনি তার কর্মদক্ষতায় অমর হয়ে আছেন। আর সেই স্মৃতিচারণ করতে আমরা এক এক সময় এক একজন অতিথিকে নিয়ে আসি আপনাদের সামনে। আজকে আপনাদের সামনে যেই ব্যক্তিকে আমরা উপস্থাপন করেছি, যে অতিথি আমাদের সামনে আছে, আপনাদের সকলের সুপরিচিত, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, যার আমলে বাংলাদেশের নকল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। শিক্ষা ব্যবস্থা নিজের পায়ে দাঁড়িয়েছিল, জাতি মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে চেষ্টা করেছিল, কিন্তু অগত্যাই সবকিছু পরিবর্তন হয়ে যায়। যাই হোক, সেই ব্যক্তিটি যিনি আমাদের আজকের অতিথি, কেন তিনি অন্যান্য দল রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বিশ্বাস করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, আজকে তারই স্মৃতিচারণ নিয়ে আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি। প্রথমেই আমি আমাদের অতিথিকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, জনাব ডক্টর এহসানুল হক মিলন সাহেব। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। সকলকে ঈদের শুভেচ্ছা এবং সংগ্রামী ভালোবাসা। কেমন আছেন আপনারা? জি, আমরা সবাই ভালো আছি। আজকে আপনার কাছে অনেকগুলি প্রশ্ন আমাদের জমা রয়েছে। আপনি তো সেই সুদীর্ঘ 80-র দশক থেকেই মূলত রাজনীতিতে সক্রিয়। তো যখন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, তখন তো বেসিক্যালি আপনি একজন ক্রীড়াবিদ ছিলেন। তো সেই ক্রীড়াবিদ থেকে একজন ছাত্রনেতা, সেই ছাত্রনেতা থেকে আপনি নির্বাচিত ছাত্রনেতা, ডাকসু নেতা হলেন, তারপরে রাজনীতিটাকে আস্তে 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 নিজের করায়ত্তে নিয়ে নিলেন, সেখান থেকে মন্ত্রী পর্যায় পর্যন্ত চলে গেলেন এবং দেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা যে পিএইচডি ডিগ্রি, সেটা পর্যন্ত আপনি নিয়েছেন। আপনি একজন সফল ব্যক্তিত্ব। এমনকি আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের, সেখানেও আপনি একজন সফল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আপনার এত সফলতার মধ্যে আপনি যে নিজে একজন ব্যক্তি, কিন্তু আপনার এত দেশপ্রেম এবং এতটা ভালোবাসা কেন জিয়াউর রহমানের প্রতি ছিল, আপনি যদি একটু আপনার দিকের থেকে আলোচনা করেন তাহলে আমরা একটু খুশি হব। ধন্যবাদ। আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং বিশাল উত্তর আমাকে দিতে হবে, কিন্তু আমি যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে বিরক্ত বোধ করাতে চাচ্ছি না। মূলত আমি জাসদ সমর্থিত ছাত্রলীগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হলের নির্বাচিত ক্রিয়া সম্পাদক আমি ছিলাম যখন ৭৯ প্রথম নির্বাচনটি সংগঠিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। সেই সময় আমি রাজনীতিকে পছন্দ করতাম না। আমি ঢাকা ইউনিভার্সিটি ফজলুল হল অ্যাথলেট চ্যাম্পিয়ন ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি ব্লু ছিলাম, আমি বাংলাদেশ ন্যাশনাল ভলিবল টিমে ভলিবল খেলতাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করতাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। আসার সময় জাসদ সমর্থিত ছাত্রলীগের সদস্যরা ওনাকে ঢুকতে দেওয়ার সময় অনেকটা লাঞ্ছিত করার চেষ্টা করেছিলেন, যা প্রত্যক্ষদর্শী আমি হয়েছিলাম। পরবর্তীকালে খাল খনন কর্মসূচি করার পরে তিনি বিভিন্ন লেভেলের ছাত্র সংগঠনের ছাত্রদের সাথে দেখা সাক্ষাৎ করছিলেন। সেই সময় আমাকে একদিন ডেকে নিয়ে গিয়েছিলেন বঙ্গভবনে, আরো 5 জনকে সাথে করে গিয়েছিলাম। সেদিনকে ওনার সাথে আধা ঘন্টার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই অ্যাপয়েন্টমেন্টটি মোর দেন 1.5 ঘন্টা চলেছিল এবং সেই সময় মনে হচ্ছিল যেন এই আদর্শবাদী লোকটি, এই বিচক্ষণ লোকটি, এই চিরঞ্জয়ী লোকটি যেন আমাকে হিপনোটাইজ করে ফেলেছেন। তারপর ওনার হাতেই আমি ছাত্রদলে যোগদান করি এবং আমার দ্বারাই জাসদ সমর্থিত ছাত্রলীগকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য থেকে বিভক্ত করে জাসদ এবং বাসদের তৈরি করা হয় এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি যেটা হয়েছিল সেটা 21তম সদস্য তিনি নিজ হাতে আমাকে বানিয়েছিলেন। গোলাম সরওয়ার মিলন আহ্বায়ক ছিলেন, আমি সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম। তার পরবর্তীকালে আমি ফজলুল হল ছাত্র সংসদে নির্বাচিত ভিপি হই। একবার নয়, 2 বার আমি নির্বাচিত ভিপি হই, ছাত্র দলের ট্রেজারার হই। পরবর্তীকালে এরশাদ আসার পরে আমি আমেরিকায় চলে আসি, সেখান থেকে NYT থেকে আমি MBA
পরবর্তীকালে আমি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে পিএইচডি করি। যাই হোক, আমরা আসছি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কথাটি আপনি বলছিলেন সেই জায়গাটি আমি যেতে চাচ্ছি। যখন আমি প্রথম ওনার সাথে দেখা হয়েছিল, তার ব্যক্তিত্ব দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম, এবং উনি যেভাবে দেশকে ভালোবেসেছিলেন, যে কথাগুলো বলেছিলেন, প্রত্যেকটি কথা আমার হৃদয়ে অবচেতন মনে গেঁথে গিয়েছিল। সেই থাকতে জিয়া প্রেমে যে উদ্বুদ্ধ হয়েছি, আজও হয়েছি, আছি, থাকবো, যতদিন জীবিত থাকে ততদিন জিয়া প্রেমেই থাকবো। জিয়া রহমান সম্পর্কে যদি আমি বলতে চাই, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখাশোনা বহুবার হয়েছে, ছাত্র জীবনও হয়েছে, হিজবুল বাহারও হয়েছে, এবং সময় অসময় তিনি আমাদের ডাকতেন এবং আমরা ওনার সাথে যেতাম। উনি যখন বিদেশ ভ্রমণ করতেন বা ডিস্ট্রিক্ট ভ্রমণ করতেন, তখন ছাত্র নেতা হিসেবে ওনার সাথে গিয়েছিলাম, এবং অনেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ আমাদের জীবনে এসেছিল, এবং সেই সুযোগগুলো থেকে কাছ থেকে ওনাকে দেখেছি। আর মৃত্যুর পরে তো আপনারা সকলেই জানতে পেরেছেন। আমার দৃষ্টিতে আমার দেখা মতো ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, প্রশাসনিক জীবনে একটি ব্যক্তি শতবার সাকসেসফুল হয়েছিল, সেটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমি যদি তার ব্যক্তি জীবনের কথা বলি, ব্যক্তি জীবনে উনি ছিলেন একজন অভিভাবক, একজন পিতা, যার দুটি সন্তানকে উনি সুষ্ঠুভাবে মানুষ করেছেন এবং স্ত্রীকে সময় দিয়েছেন, এবং সততা নিষ্ঠার সাথে উনি ওনার সংসার চালিয়েছেন, এবং যেখানে কোনো রকম মানে দুর্নীতি বা অন্য কোনো বিলাসিতা এগুলি প্রশ্রয় ছিল না। একটা সাধারণ স্বাভাবিক মেজর বা একজন সাধারণ স্বাভাবিক ঊর্ধ্বতন সেনা প্রধানের যেভাবে সংসার চলার কথা ছিল সেভাবে ছিলেন। হি ওয়াজ এ লাভলি ফাদার অ্যান্ড ফ্যামিলির স্টেক হোল্ডার ছিলেন। আমি যদি ওনার সৈনিক জীবনে, যে জীবনে উনি গিয়েছিলেন, সেই জীবনের কথা বলি, একজন সৈনিক হিসাবে ওনার জীবনের সার্থকতা চরম, একদম উন্নতির উচ্চ শিখরে উনি ছিলেন। কিভাবে বলছি? একজন সৈনিক হয়ে দেশমাতৃকার জন্য যুদ্ধ করবেন, এটি একটি সৈনিকের আশা এবং বিশ্বাস। সেই জন্যই সে সেনাবাহিনীতে যোগদান করেন এবং দেশমাতৃকার সেবায় তিনি যুদ্ধ করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে 1965-এর ভারত বাংলাদেশের পাকিস্তানের যুদ্ধে তিনি করেছেন। 71 সালের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে তিনি করেছিলেন। সৈনিক হিসাবে তিনি যেমনি ভাবে সেনা প্রধান হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে সৈনিক হিসাবে তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন এবং রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করেছিলেন। একজন সৈনিক হিসাবে তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করার সেই সুবর্ণ সুযোগ ওনার এসেছিল এবং তিনি ঘোষণা করেছিলেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। আজকের প্রেক্ষাপটে যে যাই বলুক না কেন, এটি একটি ধ্রুব সত্য যে শহীদ যে এই স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং নিজ উদ্যোগে, নিজ ইচ্ছায় এবং নিজে একজন দেশমাতৃকার সৈনিক হিসাবে তিনি ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীকালে রাজনীতির অঙ্গনে রাজনীতিকে চাঙ্গা করার জন্য দ্বিতীয়বারের মতো তিনি ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে তিনি সে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু প্রথম ঘোষণাটি উনি নিতান্তই একজন দেশপ্রেমিক সৈনিক হিসাবে তিনি সেই দিন ভেবেছিলেন যে কিভাবে এই দেশকে রক্ষা করার জন্য পাক হানাদারদের বিরুদ্ধে যাওয়া যায়। সেই ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন। চিটাগাং ক্যান্টনমেন্টে ওনার অবস্থান কি ছিল, কিভাবে তিনি গিয়েছিলেন সোয়াত থেকে অস্ত্র খালাস করার জন্য চিটাগাং পোর্টে, সেখানে কিভাবে পথে ওঠার জন্য ব্যারিকেড হয়েছিল, সেই ব্যারিকেড পার হয়ে তিনি কিভাবে ঘোষণা দিয়েছিলেন, সেগুলি বহু পত্র পত্রিকায় বহু জায়গায় লিপিবদ্ধ রয়েছে। এখানে আমাদের জন্য যে শিক্ষণীয়টি রয়েছে, তিনি দেশকে ভালোবাসেন, পিওরলি ভালোবাসতেন। আমরা ওনার যারা সৈনিক রয়েছি, আমাদেরকে প্রথম যে শব্দটি হচ্ছে সেটি হচ্ছে দেশকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসা শিখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। আসি প্রেসিডেন্ট হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভূমিকা। দেখুন, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি যখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তার পরবর্তী সময় তিনি দেশের জন্য যে খেদমত করেছেন, আজকের ইতিহাসে এ যাবৎ কোন রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান শহীদ জিয়ার মতো উল্লেখযোগ্য অবদান কেউ রাখতে পারেনি, আগামী দিনে কেউ রাখতে পারবে এটাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তিনি দেশকে সত্যি ভালোবেসেছিলেন। তিনি রাষ্ট্রনায়ক হিসাবে মাঠে নেমে গিয়েছিলেন। 42 বছর বয়সে তিনি ক্ষমতায়, তখন তার তারুণ্য, সেই উদ্যমতা, সেই দেশপ্রেম, সেই মুক্তিযুদ্ধ সবকিছুকে সামনে নিয়ে তিনি বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, যেটাকে আজকের প্রেক্ষাপটে অনেকেই উল্টো ব্যাখ্যা দিচ্ছে। অর্থাৎ তিনি ওই ড্রয়িং রুমে চায়ের পেয়ালায় চুমু দেওয়া আর সিগারেট ফুকে ফুকে রাজনীতি করা, ওই শাহবাগের হোটেলে বসে রাজনীতি করা, সেই রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তিনি জনপথে, সেই মেঠোপথে, সেই গ্রাম বাংলায়। তিনি মাইলের পর মাইল হেঁটেছেন, জনগণের সাথে মিশেছেন
হাত মিলিয়েছেন। আজকে সারা বাংলাদেশে কোটি কোটি ভক্ত তার রয়েছে, যেটা আমরা দেখেছি তার শাহাদাত বরণের দিনে। আমরা দেখেছি মানুষ তাকে কিভাবে ভালোবাসে। তিনি দেখুন খাল খনন কর্মসূচি করেছিল। এই কর্মসূচিতে বাংলাদেশের জলকে কিভাবে স্থায়ীভাবে রাখা যায় এবং সেটা দিয়ে কৃষিকাজ চাষাবাদ করা যায় সেই ব্যবস্থা তিনি যেভাবে করেছিলেন, এবং বাংলাদেশে তখন স্মরণীয় খাদ্যশস্য উৎপাদন করে বিদেশ রপ্তানি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় তিনি তা করেছিলেন। তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য এমন কোনো পদ্ধতি নেই যে তিনি সেই সময় করেননি। তিনি স্বনির্ভর বাংলাদেশ করার চেষ্টা করেছিলেন। নারীদেরকে সুশিক্ষিত করার জন্য, নারী সমাজকে ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে কর্মজীবী শ্রমজীবী করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি প্রথম বলেছিলেন 7.5 কোটি মানুষের 15 কোটি হাত, 15 কোটি হাতকে কাজে লাগাতে হবে। তিনি নিজেই কোদাল নিয়ে নেমেছিলেন খাল খনন কর্মসূচিতে। তিনি শিক্ষার জন্য যেই কাজটি করেছেন সেই কাজের ধারাবাহিকতায় যখন দেশনেত্রী উনার স্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা এসেছিল, সেই সময় আমি দায়িত্ব পেয়ে উনার সেই স্মরণীয় ঘটনাগুলো দিয়েই আমি নকল প্রতিরোধ এবং শিক্ষকের নিবন্ধন হতে শুরু করে, সৃজনশীল হতে শুরু করে, গ্রেড পদ্ধতি সিস্টেম পরিবর্তন করা শুরু করে, প্রত্যেকটি বিষয়ে উনাকেই আমি স্মরণ করেছি। উনি যা করে গিয়েছিলেন সেগুলি। এই যে আপনি একটি কথা বললেন নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল উনারই সময়ে। উনি একটি আইন করে গিয়েছিলেন, সেই আইনটিকে কেউ ব্যবহার করেনি, সেই আইনটিকে আমি ব্যবহার করেছিলাম, করে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। রাষ্ট্রনায়ক হিসাবে তার সফলতা যে বিশাল বিকাশ সেটি আপনারা সকলেই দেখেছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়তে তিনি সক্ষম হয়েছিলেন। তার রাষ্ট্রনায়কের সময় পররাষ্ট্র নীতি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। ইরাক ইরানের যুদ্ধের জন্য ইসলামী বিশ্বকে একত্রিত করা, ওআইসি সম্মেলনে এই বিষয়গুলি উত্থাপিত করা, এবং এই সাবকন্টিনেন্টে বাংলাদেশের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার করো, ছোট ছোট রাষ্ট্রগুলিকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য বড় বড় রাষ্ট্রগুলি যেভাবে চাপিয়ে দিত সেগুলিতে বেরিয়ে আসার জন্য তিনি সার্ক সম্মেলন করে, সার্ক এর স্বপ্নদাতা সার্ককে তিনি সৃষ্টি করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি বাংলাদেশের নদীর ন্যায্য হিস্যার জন্য ফারাক্কার সেই জাতিসংঘ গিয়ে ফারাক্কার সম্পর্কে উচ্চ স্বরে তিনি বলেছিলেন, আমার ন্যায্য হিস্যা, আমার লোয়ার রাইপিরিয়নের আমার পানি আমাকে দিতে হবে, আমার ন্যায্য হিস্যা আমি আদায় করব। জাতিসংঘে তিনি এই ভাষণ দিয়েছিলেন এবং ওনার সময় আমরা আমাদের পানি পেতাম। আর আজকের অবস্থা দেখুন, সারা বাংলাদেশে কিভাবে শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। তার পররাষ্ট্র নীতিতে যে কাজগুলো তিনি করেছিলেন, ইরাক ইরান যুদ্ধ হতে শুরু করে, সার্ক হতে শুরু করে, আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয়ে পররাষ্ট্র নীতিতে সকলের সাথে সম্পর্ক রেখে, এমনকি উনার সময় আজকে বাংলাদেশে যে সবচেয়ে বড় বিষয়টি সেটা হচ্ছে এক্সপেট্রিয়েটদের ওয়েজ আর্নিং এর যে বিষয়টি, উনি প্রথম বিদেশে মানব সম্পদ রপ্তানির ব্যবস্থা করেছিলেন এবং সেই সময় হতেই শুরু হলো আমাদের বাংলাদেশিদেরকে বিদেশে মানব সম্পদ রপ্তানি করে বাংলাদেশে আয় বাড়ানো। আজকে বাংলাদেশের রিজার্ভে $33 বিলিয়ন রয়েছে, যা দিয়ে আমরা ভাবছি আজকের করোনা প্রতিরোধে সরকার হয়তো এগিয়ে আসবে, সেখান থেকে সাহায্য করে হয়তো দেশকে উদ্ধার করবে। সেই এক্সপেট্রিয়েট যেটা আমরা যাদেরকে বিদেশে পাঠিয়েছিলাম বা আমরা যারা ইউরোপ আমেরিকা আছি, সেই পথ তিনি দেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি যেন যুগ যুগ ধরে অনাদিকালের জন্য এই পৃথিবী যতদিন থাকে, যতদিন বাংলাদেশের মতো রাষ্ট্রটি বিশ্বের মানচিত্রে থাকে, ততদিন যেন টিকে থাকে, সেই জন্য তিনি একটি দল করেছিলেন। সেই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদ, এই দার্শনিক শব্দটি দিয়ে তিনি বাংলাদেশের সকলকে একত্রিত করেছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, একত্র করেছিলেন গাগা, খাসিয়া, পার্বত্য চট্টগ্রাম উপজাতি, সকলকে তিনি একত্রিত করেছিলেন। তিনি প্রথম পার্বত্য চট্টগ্রামের জন্য বেতারে পার্বত্য চট্টগ্রামের জন্য অনুষ্ঠান করেছিলেন। তিনি প্রথম এই উপজাতীয়দেরকে বাংলাদেশি বলে তাদেরকে স্বীকৃতি দিয়েছিলেন এবং তাদেরকে মাইনরিটি হিসাবে তাদেরকে কোটা দিয়ে বুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হতে শুরু করে চাকরি ক্ষেত্রে তাদেরকে কোটা ব্যবস্থা করে তাদেরকে বের করে নিয়ে আসছিলেন এবং বাংলাদেশের সকলকে একত্রিত করেছিলেন এই জাতীয়তাবাদের মূল মন্ত্র দিয়ে। অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সীমারেখার ভিতরে আমরা যারা রয়েছি তারা সকলেই বাংলাদেশি। আর বাঙালি বলতে আমরা যা বুঝি সেটা
একটি গোষ্ঠী, একটি জাতি, পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ মিলিয়েছিলাম আমরা বাঙালি। তিনি কিন্তু বাংলাদেশের সীমা রেখার ভিতরে যারা রয়েছে তাদেরকেই বাংলাদেশি বলেছিলেন। সেই বাংলাদেশি তর্কে বহুদিন পরে এই বিগত সরকার সংসদে সেটাকে সংবিধানে তারা প্রণীত করতে বাধ্য হয়েছিল যে আমরা বাংলাদেশি। যেমনি ভাবে আজকে আমেরিকানরা বলে আমরা আমেরিকান, ইন্ডিয়ানরা বলে আমরা ইন্ডিয়ান, ঠিক তেমনি ভাবে আজকে আমরা আমাদের জাতীয়তাবোধে বলতে পারি যে আমরা বাংলাদেশি। এই যে বাংলাদেশি, এটি একটি ফিলোসফিক্যাল পয়েন্ট। এই দার্শনিক বিষয়টি কখনো মৃত হবে না। সেই জন্য শহীদ জিয়ার দল, জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আজকে আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে শত অত্যাচার অনাচারের মধ্য দিয়েও আজকে এই দলটি টিকে আছে, টিকে থাকবে। এই দলকে নিশ্চিহ্ন করা কোনোদিনই সম্ভব হবে না, আমি এই বিশ্বাস করি। যে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম আপনার কাছ থেকে, যে আপনারা আসলে যখন মূলত বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র, সেই ছাত্রগুলি প্রথম আপনারা তো তাকে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতেই দিতে চাচ্ছিলেন না। সেই ঢাকা ইউনিভার্সিটির যেখানে মেধাবী ছাত্ররা থাকে, ঢুকতে না দেওয়া থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে সেই একই ইউনিভার্সিটির সর্ববৃহত্তম ছাত্র রাজনীতি হয় তখন ছাত্রদল। এর পিছনে এমন কি তার একটা ম্যাজিক বা এমন কি তার পারফরমেন্স ছিল যাতে করে এতগুলি ছাত্র তখন ঝাঁপিয়ে পড়েন তার আদর্শের প্রতি? এটা একটু স্মৃতিচারণ করবেন আপনি। ধরুন, যেদিনকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চেয়েছিলেন, যাওয়ার সময় যখন জাসদ সমিতিত ছাত্রলীগরা বাধা দিয়েছিল, ঢিল মেরেছিল, সেই দিন তিনি তার প্রশাসনিক কর্মকর্তা, ওই পেটুয়া বাহিনী, পুলিশ, আর্মি দিয়ে তিনি কাউকে পেটানোর চেষ্টা করেননি। তিনি এই ছাত্রদের বিরোধিতার মুখে দিয়ে, ওই মিছিলের মধ্য দিয়ে বীরের মতো, সাহসের মতো, মুক্তিযোদ্ধার মতো তিনি তাদের সামনে দিয়ে এগিয়ে টিএসসির ভিতরে গিয়ে তিনি মিটিং করেছিলেন। সেই মিটিং এর ভিতরে প্রত্যেকটি শিক্ষক, প্রায় 1100 শিক্ষক ছিল সেদিন সেই মিটিং এ, প্রত্যেকটি শিক্ষক উনার বিরুদ্ধাচরণ করছিলেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বিরোধী রাজনীতি দলের জন্য সূতিকাগার। সেখানে বিরোধীদের রাজনীতি হয়, সেখানে কোনো সরকারি প্রতিষ্ঠান বা সরকারি রাজনীতি ছিল না। হয়তোবা সেই পাকিস্তানের আমলে এনএসএফ নামে পাকিস্তানের একটি প্রো গভর্নমেন্ট পলিটিক্স ছিল, কিন্তু স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো প্রো গভর্নমেন্ট পলিটিক্স সেখানে ছিল না, কোনো ছাত্র সংগঠন ছিল না। তিনি সেদিনকে সেখানে ঢুকেছিলেন এবং তিনি সেই শিক্ষকদেরকে আহ্বান করেছিলেন যে বলুন আপনারা কি করতে হবে। শিক্ষকরা অনেক অভিযোগ করছিলেন। সেইখানে দাঁড়িয়ে যে প্রথম যে অভিযোগ করছিলেন তিনি ছিলেন সেই সময় জিওলজি ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। তিনি প্রতিবাদ করছিলেন। এক পর্যায়ে এসে প্রেসিডেন্ট জিয়া রহমান বলল, আপনি মঞ্চে আসুন, মঞ্চে এসে আমাকে বলুন কি বলতে চান। সেই মঞ্চে আসার পরে সেই ছাত্রলীগের নেতা, মহসিন হলের সাবেক ভিপি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, তার সেই তীক্ষ্ণ ভাষায়, যিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন লন্ডনে, তিনি যতটা পেরেছেন প্রেসিডেন্ট জিয়াকে বলেছেন যে কি কি কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনগুলোর এই পরিস্থিতি। উনি ধৈর্যের সাথে প্রত্যেকটি শুনলেন, একের পর এক শুনতেই থাকলেন। পুরো মঞ্চ হতে শুরু করে অডিয়েন্সে যত শিক্ষক আছে, পিন পতন নীরবতার মধ্য দিয়ে তারা দেখতে থাকলো একজন প্রেসিডেন্ট কিভাবে এত ধৈর্য নিয়ে এত উম্মাদের মতো বক্তব্য, রীতিমতো অশ্রবণশীল বক্তব্য, সেগুলো শ্রবণশীল বক্তব্য তিনি শুনছেন। তিনি কোনো শব্দ করছেন না। শুনতে এক পর্যায়ে তিনি শিক্ষকদেরকে আহ্বান করলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারাই এর সলিউশন করে দিন। আপনারা বলুন, আমি তো আর্মি, আমি তো ক্যান্টনমেন্ট থেকে এসেছি, আপনারা বলুন কিভাবে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে, আপনাদের বিশ্ববিদ্যালয়। তখন শিক্ষকরা আটকে গেলেন, তাদেরকেই বলতে হবে এই বিশ্ববিদ্যালয় কিভাবে চালানো যাবে। তিনি বললেন, এটা তো অটোনমাস বডি, এটা তো আপনাদের, বলুন আপনারা যা চাইবেন আমি তা করব। আপনাদের কাজের সাথে আমি কোন রকম কাজের পার্থক্য করব না, আমি আপনাদের কথায় চলবো, বলুন কি করা যায়। এই কথা বলার পরে শিক্ষকরা যখন একের পর এক তাদেরকে সলিউশন দিতে বাধ্য হলো, সেই দিনেই বহু শিক্ষক জাতীয়তাবাদী দল উনার দলে যোগদান করলেন এবং প্রথম যোগদান করলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। যেমনি ভাবে আমি বলেছি, বঙ্গভবনে আমি গিয়েছিলাম, ওনার সাথে দেখা করতে কতিপয় ছাত্রকে ডেকেছিলেন। আমি সেখানে গিয়ে উনার কথায় মুগ্ধ হয়েছিলাম, মনে হচ্ছিল যেন উনি আমাকে হিপনোটাইজ করে ফেলেছেন। তারপর আমি একজন ক্রিয়া সংগঠক হিসাবে বাইরে যাওয়ারও সুযোগ হয়েছিল ওনার সাথে। পরবর্তীকালে আমি ছাত্র দলে যোগদান করি এবং আমি যখন ছাত্র দলে যোগদান করি, যখন প্রথমবারের মতো আমি ফজলকালে নির্বাচিত ভিপি হই, তখন আমি একাই হয়েছিলাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী দলের সংগঠন থাকতো না।
প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোহিত করেছিলেন আমাদেরকে তার সততা দিয়ে। আপনি একবার ভেবে দেখুন, একটি লোক যখন চিটাগাং সার্কিট হাউসে মৃত্যুবরণ করলো, তার সুটকেসের ভিতরে কি পাওয়া গিয়েছে। আজকে সেটি ছিল আমাদের গর্ব। আমাদের গর্ব হচ্ছে বিএনপির সততা, আমাদের গর্ব হচ্ছে বিএনপি দুর্নীতি পরায়ণতা বিশ্বাস করে না, আমাদের গর্ব হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ওনাকে 2 বছর কারাগারে রেখেছে, কিন্তু দেখুন এতিমখানার টাকা, ওই 2 কোটি টাকা 6 কোটিতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে রেখেছেন, তাতে কিন্তু বিএনপির একটি কর্মী, একটি সদস্য আজকে দল ছেড়ে যায়নি। এই দলের জনগণ জিয়াউর রহমানকে ভালোবাসে এবং ভালোবাসবেই, কারণ তার সততা, তার নিষ্ঠা, তার কর্মতৎপরতা, এবং তিনি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন। আপনি একবার ভেবে দেখুন যে 1971 সালে যখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি জানতেন আর্মি নিয়ম অনুযায়ী যদি সেই স্বাধীনতা যুদ্ধে উনি বিজয়ী না হতে পারতেন, তাহলে ওনাকে কোর্ট মার্শাল দিয়ে দেওয়া হতো। ওনার নির্ঘাত মৃত্যুর কথা জেনেও তিনি সেদিনকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন একজন সেনা অফিসার হয়ে। এই যে তার অকুতোভয় সাহস, নিষ্ঠার সাথে দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এই জিনিসটি বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। সেই জন্যই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এমন কোন লোক নেই সেদিন কাঁদেননি। আজকে যারা তারা নিন্দুক সমালোচনা করে, তারাও আজকে জিয়াউর রহমানের কথা বলে। তিনিই ছিলেন বাংলাদেশে একমাত্র সফল রাষ্ট্রনায়ক। আপনি আসলে যেই কথাটি আমাদেরকে বলেছেন যে আপনারা যে মেধাবী ছাত্ররা তার প্রতি যে আদর্শগতভাবে এগিয়ে আসেন, তবে তখনকার সময়ে আপনার যদি স্মৃতিতে থাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করে কথা বলেননি। এবং আপনি কি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করে কথা বলেছেন? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে ছাত্রদেরকে অশ্রাব্য কথা শিখিয়ে দেওয়া হয় সিনিয়র নেতাদেরকে বলার জন্য, এরকম কি কোনো পরিবেশ ওই সময়কে ছিল কিনা? দেখুন, আমি সংসদ সদস্য 3 বার হয়েছি, আমি মন্ত্রী ছিলাম। আমি আমার বক্তব্য কোথাও খুঁজে পাবেন না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন রকম ভাবে তিরস্কার করে কথা বলেছি। প্রথমত আমি মনে করি লেসের রাজনীতিতে আমি এসএসসি পাস, আর আমি বঙ্গবন্ধুকে মনে করি রাজনীতিতে পিএইচডি করা। অতএব এসএসসি পাস হয়ে আমি বঙ্গবন্ধুর পিএইচডি করা খাতা দেখবো, এইটা আমার সমর্থে, এটা আমার সাধ্যের বাইরে, এটা আমার শিক্ষাগত যোগ্যতা বা রাজনীতির নর্মসের বাইরে মনে করি আমি। দেখুন, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দেখা করেছিলাম, যখন আমি জাসদ সমিতির ছাত্রলীগ ছিলাম, উনি ক্রীড়া সংগঠক হিসেবে, একজন ক্রীড়াবিদ হিসেবে আমাকে যখন ডেকেছিলেন, তখন তিনি আমাদের সাথে আধা ঘন্টার জায়গায়, আমরা 5 জন গিয়েছিলাম, 5 জন জাসদ সমিতির ছাত্রলীগের বড় বড় নেতারা গিয়েছিলাম। তিনি কিন্তু একটি বারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ওনার বিরুদ্ধে কোনো সমালোচনা উনি করেননি। আমি আমার মুখে, আমার সকানে কোনোদিন জিয়াউর রহমানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সমালোচনা করেছে এটা আমরা শুনিনি। আজকের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাই যে বঙ্গবন্ধু জিয়াউর রহমান সম্পর্কে আজকে এই বঙ্গবন্ধু সৈনিকরা যেভাবে গালাগালি করছে, এমনকি বলছে কেউ কেউ যে তিনি নাকি মুক্তিযোদ্ধা না। এগুলি শুনলে সত্যি আমরা বিস্মিত হই এবং মনে করি যে আমরা আসলে রাজনীতিবিদ যারা হচ্ছি, যারা রাজনীতি করছি, তারা কোথায়, কোন স্কুলে লেখাপড়া করছি, কোন দিকে আমরা ধাবিত হচ্ছি। এমনও বলা হয় যে এই শেরেবাংলা নগরে যে মাজার শরীফ রয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সে কবরস্থান যেখানে তাকে সমাধিস্থ করা হয়েছে, সেখানে নাকি ওনার লাশ পর্যন্ত নেই। এই ধরনের এখনো মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা আজকের রাজনীতির নর্ম হয়ে দাঁড়িয়েছে শহীদ জিয়ার বিরুদ্ধে বলা। এমনকি ওনার মাজারে যাওয়ার জন্য যেতে প্লাটুন ছিল, মনে আছে কিনা 96 সরকার এসে সেই যে প্লাটুন দিয়ে হেঁটে মানুষ যেত, সেইটা পল্টুনগুলোকেও, সেই পল্টুনগুলিকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরে ব্রিজ করা হয়েছে। এমনও তারা ইচ্ছে করছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারকে সেখান থেকে সংসদের ভবন থেকে সরিয়ে নেওয়া হবে। সেই জন্য শিকাগোতে যে গিয়ে সেখান থেকে প্রায় $500,000 করে খরচ করে অরিজিনাল নকশাটা আজ থেকে বছর 2 আগে নিয়ে আসা হয়েছিল। এখনো তারা সাহস পায়নি শহীদ জিয়ার মাজার সরাতে। আমি নির্বিঘ্নে বলতে পারি শহীদ জিয়ার মাজার হয়তো বা শেরেবাংলা নগর থেকে সরানো ষড়যন্ত্র হতে পারে, কিন্তু বাংলাদেশের এই 18 কোটি মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে পারবে না। জিয়াউর রহমান হচ্ছে একটা আদর্শের প্রতীক। যে আপনাকে বেশ গুরুত্বপূর্ণ কথাগুলি আপনি বলেছেন। আপনি যেভাবে সম্মান করে বঙ্গবন্ধুকে কথা বললেন, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এবং তার আদর্শের ছাত্রদল
এখন পর্যন্ত যেহেতু বিরোধী দল সবাইকে, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী সে বৈধ হোক বা অবৈধ হোক, দেশের মানুষ কিন্তু বিশেষ করে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে বিশ্বাস করে, যুব দলে বিশ্বাস করে, তারা কিন্তু ওইভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করে না বা কোনো খারাপ কথা বলে না। কিন্তু সরকারি দলের রাজনীতিক থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত, অর্থাৎ যারা রাজনীতির সাথে জড়িত না, হয়তো রিকশাওয়ালা, মাঝি, এরা পর্যন্ত অশ্রাব্য কথা বলেন। এই যে একটা কালচার তৈরি হয়েছে, এটা কি তাদের ক্ষমতার দাপটের কারণে, নাকি আসলে এদের নীতিগতভাবেই এরা অন্যকে ছোট করে দেখার মতো চিন্তা চেতনায় বড় হয়েছেন? আসলে মানুষে যে কোনো নর্ম শিখে ফ্যামিলি থেকে, প্রতিষ্ঠান থেকে, প্রাতিষ্ঠানিকভাবে। আমরা রাজনীতি শিখেছি প্রাতিষ্ঠানিকভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা পলিটিক্যাল ইনস্টিটিউট করেছিলেন এবং তার প্রিন্সিপাল ছিল ফিরোজ খান নুন সাহেব, তিনি মারা গিয়েছেন। সেখানে আমাদের ক্লাস করতে হতো এবং পরীক্ষা দিতে হতো। সেখানে আমাদেরকে এই পলিটিক্যাল নর্ম অ্যান্ড বিহেভ সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করানো হয়েছিল এবং সেইখানে আমরা পরীক্ষা দিয়ে পাস করেছিলাম। সেইভাবেই আমাদেরকে শেখানো হয়েছিল কিভাবে মানুষকে অ্যাড্রেস করতে হয়, পলিটিক্যাল লিডারদের অ্যাড্রেস করতে হয়। সেজন্যই আপনি দেখবেন বিএনপি যারা নেতা রয়েছেন, ছাত্র দল, যুব দল হতে শুরু করে সারা বাংলাদেশে যারা নেতা কর্মী রয়েছেন, তারা সকলেই পরিচ্ছন্ন রাজনীতি করে, সাবলীল রাজনীতি করে, সুন্দর রাজনীতি করে, সাদাকে সাদা বলার চেষ্টা করে এবং বলে, কালোকে কালো বলার চেষ্টা করে। এবং এই দলটি কখনো নির্বাচনে ভোট চুরি করবে, নির্বাচনে রিগিং করবে, এই দলটি কখনো করে না। এবং আপনি বঙ্গবন্ধুর কথা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও চেয়েছিল একটি গণতান্ত্রিক সাম্য সমাজ ব্যবস্থা সৃষ্টি করা। তিনিও চাননি একটি অগণতান্ত্রিক সরকার, তিনি চাননি নির্বাচনে কারচুপি হোক। তিনি যে জন্য দেশ স্বাধীন করেছিলেন, যে জন্য স্বাধীনতার জন্য তিনি অবদান রেখেছেন, সেই জায়গাও তিনি, উনার যে ডায়েরিটি রয়েছে বঙ্গবন্ধুর, বইটার নাম কি যেন, একটা বই লিখেছেন না উনি লাস্টে, সেই বইটার নামটা বলে গেলাম, আত্মজীবনীমূলক, হ্যাঁ, আত্মজীবনী যে বইটা, সেই বইটাতে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের সাথে আমাদের স্বপ্ন, জিয়া রহমানের স্বপ্ন, বাংলাদেশে আপামর জনসাধারণের স্বপ্ন একই ছিল, যে আমরা একটা গণতান্ত্রিক সুস্থ রাজনীতিক, একটি আর্থসামাজিক সাম্যের দেশ আমরা। যদিও আমাদের সকলের মনে আছে, বাস্তবতার নিরিখে বলতে চাচ্ছি, এটা কোনো ইতিহাস বিকৃতি করার কথা নয়, হয়তোবা বঙ্গবন্ধু সেই স্বপ্নটি ছিল স্বাধীনতা পূর্বের, যে একটা গণতান্ত্রিক দেশ চাই, কিন্তু তিনি তার শাসন আমলে কিন্তু সেই ব্যাপারটা উল্টো দিকে নিয়েছেন। যেমন বাকশাল গঠন করে দেশটাকে আসলে তিনি অন্যদিকে ডাইভার্ট করেছেন। আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। আপনার কাছে যে প্রশ্নটি আমরা করতে চাচ্ছি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তো সেক্ষেত্রে আপনি হয়তোবা চিনবেন ডক্টর শওকত আলী সাহেব। উনি সেদিন দাবি করেছেন যে আমি তাকে শুধু স্বাধীনতার ঘোষক হিসেবে বলতে চাচ্ছি না, ঘোষণা শুধু একটা লেখা পড়লে সে ঘোষক হতে পারেন। কিন্তু আসলে যখন বাংলাদেশটা নেতৃত্বহীন ছিল, 25শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে যখন বন্দি করে নিয়ে যায় পাকিস্তানিরা, এরপরে যখন দেশ নেতৃত্বহীন, ওই সময়টায় জিয়াউর রহমান স্বাধীনতার আহ্বান করেছিলেন, তো তাকে তিনি স্বাধীনতার আহ্বায়ক হিসেবে ঘোষণা করেছেন। তো এই ব্যাপারে যে, এমনকি আমরা যদি দেখি যে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবও কিন্তু বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানেই তিনিও স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ হয়েছেন। এই যে ব্যাপারগুলি বর্তমান শাসক শ্রেণীর যে ইতিহাস বিকৃতির সাথে একটু কনফ্লিক্ট করছে। তো আপনি যেহেতু অনেক জ্ঞান রাখেন এবং পড়াশোনা করেছেন, বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আপনি যদি এই ব্যাপারটা একটু ডিসকাশন করেন যে আসলে দেশের মানুষের কি, কোন সত্যটা জানা উচিত, যে জিয়াউর রহমানের অবদানটাকে কেন এভাবে অস্বীকার করা হচ্ছে? শুনুন, জীবন্ত কিংবদন্তি কাদের সিদ্দিকী, যাকে বাঘা কাদের বলা হয়, যিনি টাঙ্গাইলে যুদ্ধ করেছেন, যিনি বঙ্গবন্ধুর জন্য গোমাংস খাওয়ার বন্ধ করেছিলেন এবং যিনি দেশ থেকে বেরিয়ে গিয়ে অনেকদিন বঙ্গবন্ধুর এই হত্যার মামলার বিচার না হওয়া পর্যন্ত বাইরে ছিলেন, তিনি এসছেন এবং তিনি একজন জীবন্ত কিংবদন্তি, মুক্তিযুদ্ধের একজন ঐতিহাসিক হিসাবে তিনিও স্বীকার করেছেন যে জিয়াউর রহমানের সাড়া দিয়েছে। আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, জিয়াউর রহমান তিনি একজন পাকিস্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন। এই পাকিস্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিকদের রাজনীতি করা বা রাজনীতি বই পড়া বা আন্দোলনের সাথে সক্রিয়তা হওয়া, এই ধরনের কোনো সুযোগ তাদের জীবনে কখনো ঘটেনি। এই ধরনের অনুঘটকও তাদের মধ্যে ছিল না, যেখান থেকে তারা জানতে পারছে যে দেশের মাতৃকার কি অবস্থা রয়েছে।
সেই জায়গায় জিয়া রহমান যখন ঘোষণাটি দিলেন, আপনি যদি সেই 25শে মার্চের রাতের কথা বলেন, কালুঘাট বেতারগঞ্জের ঘোষণার কথা বলেন, এবং পাকিস্তানি জাহাজ সোয়াত থেকে যে ওনাকে পাঠানো হয়েছিল অস্ত্র খালাস করার জন্য জাঞ্জুয়া, সেই ঘটনাগুলি, এবং দৈনিক বাংলা, তৎকালীন দৈনিক বাংলা যে ইন্টারভিউটা ছাপা হয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের, সেখানে যদি আপনি এই ইন্টারভিউটা আপনি পুরোটা পড়েন, আপনি বললে আমি আমার লেখা আর্টিকেলে আছে পড়েও শোনাতে পারি, এখনই পড়ে শোনাতে, বইগুলি আমার পিছনেই রয়েছে। তো সেই জায়গায় যদি আপনি এটাকে নিরপেক্ষভাবে অ্যানালাইসিস করেন, যেটা ডক্টর শওকত সাহেব, তিনি তখন দৈনিক দেশ পত্রিকার সাংবাদিক ছিলেন, মাহিদুল ইসলাম মুকুল সাহেব তিনি তখন এই পত্রিকার মালিক ছিলেন, এবং এখন ডক্টর শওকত সাহেব অধ্যাপনা করছেন, তিনি নিউ ইয়র্কে আছেন, তিনি যে কথাটি বলেছেন এই কথাটিকে অস্বীকার করার কোনো আমি জো দেখছি না। কারণ প্রেসিডেন্ট সৈনিক জিয়া, মেজর জিয়া, তিনি কোন রাজনীতির মধ্যে না থেকে তিনি একান্তভাবে দেশ ও মাতৃকাকে ভালোবাসেন একজন সৈনিক হিসাবে। এবং যখন দেখতে পেলেন যে চিটাগাং ক্যান্টনমেন্টে পাকিস্তান থেকে আগত সৈনিকদের সাথে একটি পার্টিতে জাঞ্জুয়া বলছে যে বাংলাদেশি সৈনিক ইস্ট বেঙ্গলে এদেরকে অ্যারেস্ট করতে, যেটা তিনি ওনাদের হুইসপারিং শুনে ফেলেছে, শুনে, এটা ওনার ইন্টারভিউতে রয়েছে দৈনিক বাংলাতে। দৈনিক বাংলা তখন মনি সাহেবের পত্রিকা, এটা আমাদের কোনো বিএনপি পত্রিকা ছিল না। সেই জায়গায় ইন্টারভিউতে বলেছেন, তখন মেজর জিয়া চিন্তা করলেন যে না, আমরা বাংলাদেশের সন্তান, ইস্ট পাকিস্তানের সন্তান, আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশে এইভাবে পাকিস্তান সেনারা আক্রমণ করবে, আমাদেরকে মেরে ফেলবে, এটা হতে দেওয়া যাবে না। এটা তো নিতান্তই ওনার দেশপ্রেম এবং বাংলাদেশ তথা ইস্ট পাকিস্তানকে ভালোবাসার প্রেম থেকে, ভালোবাসার থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। উনি তখন শেখ মুজিবুর রহমানের ঘোষণা থেকে ঘোষণা দিতে পারেন না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু পরবর্তীকালে উনি ঘোষণা দেওয়ার পরে যখন উনি বুঝতে পারলেন যে এই দেশের রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নির্দেশে চলে, তখন তিনি দ্বিতীয়বার ঘোষণা দিয়েছিলেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম উল্লেখ করে তিনি দিয়েছিলেন। প্রথম ঘোষণাটি হচ্ছে উনার হৃদয়ের টানে, অন্তরের টানে ঘোষণা। সেই জন্যই ডক্টর শওকত এটাকে তিনি বলছেন অন্তর থেকে তিনি আহ্বান জানিয়েছেন। আর আপনারা যদি কেউ কেউ এটাকে ব্যাখ্যা দেন যে টেলিভিশনে একজন ঘোষিকা ঘোষণা পাঠ করে, উনিও ঘোষণা পাঠ করেছেন, এগুলিকে আমি মনে করি বাতুলতা আমি ছাড়া কিছু না। ওনাকে কেউ পয়সা দেয় নেই কালুরঘাট বেতার কেন্দ্রের একজন ঘোষক হিসেবে ঘোষণা করা। উনি নিতান্তই ওনার হৃদয়ের টান থেকে, মনের টান থেকে, ভালোবাসার টান থেকে, দেশাত্মবোধ থেকে, একজন সৈনিক থেকে, একজন যোদ্ধা থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। এবং উনি এটাও স্বীকার করেন যে এদেশের স্বাধীনতার জন্য যিনি রাজনীতি করেছেন, যিনি ব্যাপকভাবে আত্মহতি দিয়েছেন, সেটা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ব্যাপারে উনি কোনোদিন ওনার বক্তব্যে কোথাও আমরা দেখিনি এর বিরুদ্ধাচারণ। এবং প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি জিয়া রহমান শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে এসছেন। বাংলাদেশের সকল বড় বড় মুক্তিযোদ্ধা যারা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বা বীর শ্রেষ্ঠ, এসব সকল মুক্তিযোদ্ধারাই মূলত স্বীকার করেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে তারা ওই সময় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যারা এই ইতিহাসটাকে পরিবর্তন করতে চাচ্ছে, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি পরবর্তী জেনারেশন আবার অন্য কিছু চেঞ্জ করে এবং এই যে ধারাবাহিকতা যদি সেভাবে চলতে থাকে, তাহলে দেশের ইতিহাসটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এরকম একটা ভবিষ্যৎবাণী করতে পারেন যে আমরা আসলে কি করতে যাচ্ছি, এইভাবে কি করা ঠিক কিনা? শুনুন, ইতিহাস একটি চলমান প্রক্রিয়াও বটে। ধরুন আমরা এই যে, আমি এই তুলনাটা দেওয়া ঠিক না তবু বলি, যখন পৃথিবীর সমস্ত কোরআন শরীফ যদি পুড়ে ফেলা হয়, তাহলে কি আপনি মনে করেন কোরআন শরীফ পুড়ে ফেলানো হয়ে গেল? এটা কি মানুষের হৃদয় থেকে চলে গেল? না, আমাদের লক্ষ লক্ষ কোরআনে হাফেজ রয়েছে, তাই নয় কি? জি। বাংলাদেশের ইতিহাস যদি কেউ পাল্টে দিতে চায়, এটা কোনো অবস্থায় সম্ভব নয়। ধরুন আমি এখনো জীবিত রয়েছি, আমি 1972-তে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, অতএব আমারও একটা ইতিহাস আছে। আমার মা মুক্তিযুদ্ধের সময় বলতেন বাংলাদেশের 7.5 কোটি মানুষের 7.5 কোটি ইতিহাস। আমরা এখনো জীবন্ত রয়েছি, অতএব আমরা জানি। পরিবেশ পরিস্থিতির কারণে অনেকেই অনেক কথা বলছে না। বাংলাদেশে আজকে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, যে স্বাধীনতাটা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র এবং বাক সংবাদপত্রের স্বাধীনতা তিনি প্রথম দিয়েছিলেন। আজকে সংবাদপত্র কথা বলতে পারছে না। আজকে আপনার ফেসবুকে, ইন্টারনেটে কথা বললে আজকে দেশের ক্ষতি হতে পারে, এই ধরনের কথা বলে উত্তেজনা সৃষ্টি করতে হয়, এই ধরনের করে আইসিটি অ্যাড করে মানুষকে আজকে করোনার সময় কারাগারে দেওয়া হচ্ছে। কতটা নির্মম নিষ্ঠুর হলে আপনি বুঝতে পারেন যে করোনার সময়ও মানুষ কথা বলবে, সেই জন্য তাদেরকে কারাগারে দেওয়া হয়।
কারাগারে কি করোনা নেই? কারাগারে তো করোনা রয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা কখনো কোনো দেশে, কোনো জাতির জন্য অনাদিকাল করে চলতে পারে না। আপনি দেখুন, সেই 1962 সাল হতে এই আপনার দেশ ইউনাইটেড স্টেটসে এই বর্ণবাদী আন্দোলন চলছিল। চলতে 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 আজকে যখন ফ্লয়েডকে হত্যা করা হয়েছে, যখন সামান্য ভিডিও ক্যামেরার স্ক্রিনে ধরা পড়লো, তখন সারা দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রাজপথে নেমে এসছে। নামেনি? আজকে কি সাধারণ নামেনি? ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ইমিগ্রেন্টদেরকে আসা বন্ধ করে দেওয়া হলো। জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন ইমিগ্রেন্টদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল, তখন আপনি দেখেননি সবাই একত্র হয়ে সকলে একত্র হয়েছে। মানুষ স্বাধিকারের আন্দোলনের জন্য মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আজকে আমরা গ্লোবাল ভিলেজে রয়েছি। আজকে যারা মনে করে সেই আদিমদের মতো এখনো ডিক্টেটরশিপ রাজনীতি এই বাংলাদেশে চলবে, এটা কোনোদিন চলতে পারে না। এটা জাস্ট সময়ের ব্যাপার। আপনি দেখবেন কোথাও যেন এই ফ্লয়েডের মতো একটা স্প্লুঞ্জন্ত হয়ে গেলে সারা দেশে ধাউ ধাউ করে কখন কোথাও আগুন জ্বলে, ইউ নেভার নো দ্যাট থিং। এটা সময়ের ব্যাপার। জোর করে মানুষের বাক স্বাধীনতা হরণ করা যায় না, অন্তত এই একবিংশ শতাব্দীতে এটা হতে পারে না। এটা আমি বিশ্বাস করি না। সেই জন্যই আপনি দেখুন, টেস্ট কেস আমার নামে 37টি মামলা, 5 বছর মন্ত্রী ছিলাম, 4 বছর জেলে, একটিও দুর্নীতির মামলা করতে পারেনি। আমি মোবাইল ছিনতাই মামলা করেছে, এমন কোন মামলা নাই আমার নামে না করেছে। 70 বছরের বৃদ্ধা রমণীকে 35 জনে মিলে ওসির পাহারায় আমি নাকি ধর্ষণ করে মেরে ফেলেছি, এই ধরনের ন্যাক্কারজনক মামলা আমার নামে করা হয়েছে। কিন্তু তাই বলি কি, এই যে কচুয়ার শত শত আমার অনুসারী, দলের অনুসারী জাতীয়তাবাদের সৈনিকদের বিরুদ্ধে মামলা করেছে, একজন কি আজকে দল ছেড়েছে? একজনও দল ছাড়েনি। বেগম খালেদিয়াকে বছর পর বছর কারাগারে রেখেছে। উনি কি একবারের জন্য মাথা নত করেছেন? উনি কি একবার বলেছিলেন যে আমাকে পেরোলে মুক্তি দাও? বলেনি। অতএব মানুষের যে চরিত্র, মানুষ সময়ে প্রতিবাদী হয়। বাংলাদেশের মানুষ অত্যন্ত প্রতিবাদী। একটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ 100 জনে হয়তো এক হয় না, কিন্তু একাই 100-র মতো সিংহ পুরুষের মতো যখন দাঁড়িয়ে যায়, তখন অন্যকে পালাতে হয়। অতএব গণতন্ত্র এই দেশে পুনরুদ্ধার হবেই, এই বিশ্বাস আমি করি। যেটা শিখিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সত্য কথা বলার আমাদের। যে মাননীয় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, আমাদের সামান্য একটু সময়ের জন্য বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। আমরা অচিরে ফিরে আসছি কয়েক সেকেন্ডের জন্য। জি, বিজ্ঞাপনের পরে আবার ফিরে আসলাম। আমরা সকলকে আবার স্বাগতম জানাচ্ছি। এবারে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। যদিও আমাদের উদ্দেশ্য ছিল যে 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতিচারণ। তো এখন একটু তার লেগেসি সম্পর্কে আমরা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রতীক, সেটাকে এখন জিয়া পরিবারকে দেখা হয়। কারণ বাংলাদেশের স্বার্থ রক্ষায় আপোষহীন থাকলে বাংলাদেশের নেতৃত্বের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বর্তমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনিই ছিলেন আপোষহীন, এ যাবৎকালের পরীক্ষিত আপোষহীন নেত্রী। এখন তিনি বৃদ্ধ বয়সে, তিনি অনেকদিন জেল খেটেছেন, নির্দোষ ব্যক্তি হয়েও জেল খেটেছেন। কিন্তু আমরা যে তার পরবর্তী জেনারেশন, যার প্রতি আসলে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, আমরা এখন জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। আপনি তো এই জেনারেশনের আসলে নেতা। যদিও জিয়াউর রহমান সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু বয়সের দিক থেকে বা অন্যান্য দিক থেকে জনাব তারেক রহমানের এই আদর্শের আমরা কাছাকাছি চলে এসেছি। তো তারেক রহমানের যে সরকারি দল ক্ষমতা থাকাকালীন সময়ে যে কিছু মিডিয়া সন্ত্রাসের কারণে তাকে যেভাবে দুর্নীতির বরপুত্র হিসেবে দেখানো হয়েছে, আসলে আপনি তো তার খুব কাছে ছিলেন, তার কাছের মানুষ হিসেবে একটু আপনি এক্সপ্লেন করবেন যে তারেক রহমান সম্পর্কে কেন এত দূরদর্শিতা সম্পন্নভাবে তার বিরুদ্ধে এই তথ্য সন্ত্রাসটা চালানো হচ্ছে, এবং এখন হচ্ছে, সেই বিগত ক্ষমতা থাকাকালীন হয়েছে এবং এখনো লাগাতার ভাবে চলছে। এটার একটু কারণটা বিশ্লেষণ করতে পারেন কি? কারণের যে কি ওয়ার্ড আপনি বলে ফেলছেন। এই দূরদর্শিতা সম্পন্ন চিন্তা ভাবনা নিয়ে তারেক রহমানকে তারা প্লটেড করছে একজন দুর্নীতিবাজ হিসাবে। দেখুন, তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা রিসার্চ করে যে বাংলাদেশের রাজনীতি কাদের দ্বারা পরিচালিত হবে, কে পরিচালিত করতে পারে।
এই রিসার্চে ধরা পড়েছে যে তারেক রহমানই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি। অতএব তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এইটা তাদের ইনপ্ল্যান্টেড প্ল্যান। এই প্ল্যানকে এক্সিকিউট তাদেরকে করতেই হবে। সেই জন্য ধরুন তারেক রহমানকে যদি আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া মাদ্রাসায় পড়াতেন, তাহলেও কিন্তু তারেক রহমানের বদনাম করত। যদি তারেক রহমানকে আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া যদি তাকে আমেরিকা বা ইউরোপের বাইরে সারা জীবনের জন্য রেখে দিত, তারপরে কিন্তু তারা তারেক রহমানের বদনাম করত। কারণ তারা জানে এই যে শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ, শহীদ জিয়াউর রহমানের যে সততা, শহীদ জিয়াউর রহমানের নিষ্ঠা, শহীদ জিয়াউর রহমানের যে ভালোবাসা, পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের যে স্ত্রী বেগম খালেদা জিয়া, তার যে ত্যাগ তিতিক্ষা, আপনি একটু মনে করে দেখুন 1971 সালে বেগম খালেদা জিয়া তার 2 পুত্রকে নিয়ে ক্যান্টনমেন্টে কনফাইন তাকে থাকতে হয়েছিল। এবার যে উনি জেল খাটেছেন 6 বারের মতো, এটা 6 টাইম উনি জেল খাটছেন। এটা তো ওনার প্রথমবার নয়, দ্বিতীয়বার নয়। প্রথমবার উনি জেল খেটেছেন 1971 সালে জেল খেটেছিলেন উনি। এই নিয়ে উনি 6 টাইম জেল খাটছেন। এই যে তারেক রহমান রাজনীতি শিখেছে তার আব্বার কাছ থেকে। সে দেখেছে তার বাবার হাফ প্যান্ট কেটে শর্ট বানিয়ে তাকে হাফ প্যান্ট বানিয়ে দিতে হয়েছে। তার বাসার এক ক্যাপ্টেন বলেছে তারেক রহমানের সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল, 20টি টাকা না হলে তার সাইকেল ঠিক করতে দেওয়া হয়, সেই 20 টাকা তাকে দেওয়া হয়নি। তারেক রহমান সেই পরিবারে জন্ম নিয়ে এসে দেখেছে যে কিভাবে তার বাবা দেশের জন্য ভালোবেসেছে। অতএব তারেক রহমানকে ধ্বংস করলে ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকে ধ্বংস করা যাবে, তারেক রহমানকে ধ্বংস করলে জাতীয়তাবাদকে ধ্বংস করা যাবে, তারেক রহমানকে ধ্বংস করলে এই আমাদের দেশের বর্তমান রাজনৈতিক দল আওয়ামী লীগ চিরতলে প্রতিষ্ঠিত হবে। সেই জন্য তারেক রহমানকে ধ্বংস করার জন্য একটি প্ল্যান তারা বহু আগে থেকে তৈরি করেছিল, এবং সেই জন্যই তারা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে এই দোষে দোষান্বিত করতে চেয়েছে। কিন্তু মূলত তারা কি সাকসেসফুল হয়েছে? আজকে যদি আপনি পপুলারিটির জায়গায় বলুন, ঠিক আছে, আপনি একদিনের জন্য বাংলাদেশে আর্মি পুলিশ দিয়ে র্যাব দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না। একদিনের জন্য তারেক রহমান বাংলাদেশে আসবে, এয়ারপোর্ট থেকে হেঁটে গুলিস্তান যাবে, রমনা পার্কে যাবে, জাতীয় উদ্যানে যাবে বা আউটার স্টেডিয়ামে যাবে, আপনি দেখবেন লক্ষ কোটি জনতা এক হবে। তারা কিন্তু যতই চিন্তা করুক তারেক রহমানকে ধ্বংস করতে পারবে না। আর তারেক রহমান হচ্ছে জেনেটিক্যালি স্মার্ট ছেলে, তার বাবা স্মার্ট, তার মা স্মার্ট। আপনি দেখুন পৃথিবীর কয়টি দেশে এরকম রয়েছে। হ্যাঁ, বলতে পারেন বুশ সিনিয়র, বুশ জুনিয়র, তার বাবা বুশ সিনিয়র আমেরিকার প্রেসিডেন্ট ছিল। বারবারা বুশ তো আমেরিকার কেউ ছিল না। আজকে তারেক রহমানের মা বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজ গুণে। আজকে তারেক রহমানের পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বাংলাদেশে আজকে অবিস্মরণীয় প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন, এবং যেটি প্রত্যেকটি লোককে স্বীকার করতে হবে। যতই তার নামে ঢালাও দোষ দেওয়া হোক না কেন, পরিশেষে স্বীকার করতেই হবে যে কিংবদন্তি জিয়াউর রহমান অমর হয়ে আছে এই বাংলাদেশের জাতির জীবনে এবং থাকবেই। আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে চাই, যেমন আপনি বা আমি, আমাদের যদি রাতের খাবার দেয়া হয়, সেই খাবারের কিছু অবশিষ্টাংশ আমরা রেখে দেই, সকালবেলা উঠে কিন্তু আমরা ওই খাবার দিয়ে আবার সকালের নাস্তাটা করতে চাই না। এটা কিন্তু আমাদের একটা চিরাচরিত অভ্যাস, এটা আমরা সাধারণভাবেই। কিন্তু আমি এমনও শুনেছি তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ লোকের কাছে যে তাকে রাতের যে খাবার দেওয়া হয় সেখানে যদি অবশিষ্টাংশ থেকে যায়, তিনি কিন্তু সেটা দিয়ে সকালে নাস্তা করেন। এতটুকু ত্যাগী একজন নেতা, একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মা 3 বারের প্রধানমন্ত্রী, বাবা বাংলাদেশের প্রেসিডেন্ট, সেই ব্যক্তিটি যখন রাতের খাবার শেয়ার করে সকালবেলা নাস্তা করেন, তাকে যেভাবে তথ্য সন্ত্রাস দিয়ে মানুষের কাছে দুর্নীতিপরায়ণ হিসেবে দেখানো হয়, এটা কি জাতির জন্য একটা মহা অশনি সংকেত নয় কি? এবং এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। তো আপনাকে যে জিনিসটা আমি জানতে চাচ্ছি, আপনি যদি তারেক রহমানের সাথে মনে করেন ক্ষমতা থাকাকালীন সময় বিভিন্ন জায়গায় গেছেন বা তিনি আপনার মন্ত্রণালয়ে, আপনি ব্যক্তিগতভাবে বলবেন তিনি কি কখনো আপনাকে ব্যক্তিগতভাবে কখনো আবেদন করেছেন তুমি এই কাজটি করে দাও, যেহেতু তিনি সরকারে ছিলেন না? এইভাবে কোনো অভিজ্ঞতা কি আপনার আছে? কারণ মানুষ তাকে বলে যে সে নাকি ফোন করে বিভিন্ন কাজ করিয়েছে। আসলে এটা কি রিউমার নাকি আসলে সত্য ঘটনা? দেখুন, কয়েকজন মন্ত্রীকে, তরুণ মন্ত্রীকে তারেক রহমান নিজেই বানিয়েছিলেন, তার মধ্যে আমিও একজন। ভবিষ্যতে আমরা রাজনীতি করব সেই জন্য শেখার জন্য তিনি ম্যাডামকে অনুরোধ করে আমাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন।
আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার জন্য আমি কখনো শুনিনি উনি আমাকে কল করে বলেছেন এই কাজটি এই তদবিরটি করে দিতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে আমরা যারা তরুণ মন্ত্রী ছিলাম, অর্ধেকই তরুণ ছিলাম, 60 জনের মধ্যে 30 জন ছিলাম তরুণ, 30 জন ছিল সিনিয়র, অর্থাৎ সিনিয়র ছিলেন ফুল মিনিস্টার, আমরা ছিলাম বলতে পারেন হাফ মিনিস্টার, স্টেট মিনিস্টার। উনি আমাদেরকে নিয়ে প্রায় মিটিং করতেন এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উনি জানার চেষ্টা করতেন এবং আমাদের কাছ থেকে ভিউজ গুলো নিতেন এবং আমরা কি কি শিখছি মন্ত্রণালয় থেকে সেগুলি নিয়ে তিনি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতেন এবং সেগুলিকে নথিবদ্ধ করে উনি একটা রিসার্চ পেপার তৈরি করতেন যে আগামী দিনে বিএনপি যখন আবার আল্লাহর রহমতে পুনরায় ক্ষমতা আসবে তখন এগুলি কিভাবে ইমপ্লাই করা যায় সেই জন্য সেই কাজগুলো তিনি করতেন। আপনি ওনার ব্যক্তিগত নাস্তা খাওয়ার ব্যাপারে বললেন, আমি আপনাকে সরাসরি বলি, আমার সুযোগ হয়েছে ওনার সাথে বাংলাদেশের বহু জায়গায় যাওয়ার এবং হাওয়া ভবনের একজন মন্ত্রী হিসাবে ওনার সাথে বহু কথোপকথন, বহু নাস্তা, বহু কিছু খাওয়ার সুযোগ হয়েছে এবং আমি কখনো ওনার ভিতরে বিলাসিতা দেখিনি। সাদা রঙের একটা হাফ শার্ট পরতেন, একটা প্যান্ট, একটা স্নিকার পরতেন, এটাই ছিল ওনার। এখন আসুন, উনি যখন লন্ডনে গেলেন, লন্ডনে যাওয়ার পরে উনি যখন প্রথম বেরিয়ে আসলেন 2015 রোজার সময় প্রথম প্রেস কনফারেন্স করলেন, তখনও আমি কিন্তু ওনার সাথে সেখানে উপস্থিত ছিলাম। আমি ইতিমধ্যে পিএইচডি করার সময় 16 বার লন্ডনে গিয়েছি, ওনার সাথে দেখা করেছি এবং ওনার যে লন্ডনে যেই বাসভবনে থাকেন কিংস্টনে, সেই বাসভবনে আমি গিয়েছি। নিচের তলায় একটি লাভ সিট, একটি 3 সিট, এর বাইরে ফালানোর কোনো সোফার জায়গা নেই, পাশে ছোট্ট একটি ডাইনিং টেবিল, পাশে কিচেন, কিচেনে রান্না করলে ড্রয়িং রুমে গন্ধে থাকা যায় না। উপরের তলায় 2টি বেডরুম, একটি ওনার মেয়ের জন্য আর একটি ওনার জন্য। ওনার কিংস্টনের বাসায় গিয়ে দেখুন ওনার কোনো বিলাসিতা আছে কিনা। ওই কিংস্টন, অথচ ওনাকে বলা হয় উনি নাকি রাজকীয় প্রাসাদে থাকেন, এইরকম দুর্নাম উঠায় মানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা বলছে তাদেরকে বলুন অথবা জিজ্ঞেস করুন যারা ওনার বাসায় অহরহ যায়। আপনার লন্ডন বিএনপির সভাপতি, সেক্রেটারি, ওরা প্রতিনিয়তই ওই বাসায় যান। আমরা হয়তো দূর থেকে 2-3 বার গিয়ে আপনার গিয়ে দেয়। এবং যখন ম্যাডাম লন্ডনে গেলেন, ম্যাডামকে সেই বাসায় বেডরুম দেওয়ার কোনো রুম ছিল না বিদায় আরেকটি বাসা ভাড়া করে ম্যাডামকে ডাকতে হয়েছিল। আপনি বলছেন বিলাসিতা। তো আপনি আসলে এই জিনিসটাই বলতে চাচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভিতরে যেই সততা এবং বিচক্ষণতা ছিল, তারই লেগেসি হিসেবে তারেক রহমানের ভিতরেও সেরকম সততা এবং বিচক্ষণতা রয়েছে, কিন্তু তিনি সম্পূর্ণরূপে মিডিয়া সন্ত্রাসের শিকার। তো এটা থেকে আমরা পরিত্রাণ পাবো না। এটা মিডিয়া সন্ত্রাস না, এটা হচ্ছে একটা কনস্পিরেসি। শুনেন, তারেক রহমান নেই, বিএনপি নেই, তারেক রহমান আছে, বিএনপি আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তারেক রহমান ইজ এ সিম্বল অফ ইউনিটি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তারেক রহমান যদি সিম্বল অফ ইউনিটি হয়, তারেক রহমান যদি জাতীয়তাবাদের শক্তির কেন্দ্রবিন্দু হয়, প্রাণ কণা হয় শক্তির, তাহলে তারেক রহমানকে যদি ধ্বংস করা যায়, টোটাল বিএনপিকে ধ্বংস করা যায়। তাহলে শত শত, এই যে দেখুন আজকের প্রেক্ষাপটে বিএনপির হাজার হাজার কর্মীকে জেল হাজতে দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কষ্ট দিতে 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 যখন দেখলো যে কোনো অবস্থাতে বিএনপিকে নিঃশেষ করা যাবে না, তখন তারা চিন্তা করলো যে বিএনপির প্রাণ কণা, এই প্রাণ কণা হচ্ছে তারেক রহমান, তারেক রহমানকে শেষ করতেই হবে। সেই জন্য এই কনস্পিরেসি করছে এবং 2 দিন পর পরে হুঙ্কার দিচ্ছে তারেক রহমানকে দেশে নিয়ে আসবে। আরে নিয়ে আসেন না, নিয়ে এসে বলেন তারেক রহমানকে নিয়ে আসলে বাংলাদেশের তারেক রহমান যেহেতু বাংলাদেশের নাগরিক, তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো দেশে আসবেনই। তিনি চিকিৎসা করাচ্ছেন এবং বর্তমান সরকারের একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে, সেই জন্য তিনি আইনি মার প্যাচে আটকে আছেন। বাট যখনই তা আবার আইনি সুযোগ সুবিধা আসবে তিনি দেশে চলে আসবেন। আইনি সুযোগ সুবিধা লাগবে না। আপনারা এত বড় বড় কথা বলছেন, আমিও আপনার টেলিভিশনে বড় কথা বলে দিলাম, তারেক রহমানকে দেশে আনলে বাংলাদেশে 1 ঘন্টার জন্য এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। মানুষ হয়তোবা সেরকম কোনো ভীতির কারণেই তারা আসতে দিচ্ছে না। তো যাই হোক, আমরা যে আলোচনায় ছিলাম আমরা সেই আলোচনায় ফিরে যেতে চাচ্ছি। তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে। আপনার কাছে আমি লাস্ট যে প্রশ্নটা জিজ্ঞাসা করব সেটা হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ত্যাগ তিতিক্ষা বাংলাদেশের প্রতিটা সেক্টরে রয়েছে, প্রবাসীরা সারা পৃথিবীতে বিচ্ছিন্নভাবে তারা দলকে ভালোবাসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, জিয়া পরিবারকে ভালোবাসেন। প্রবাসীদের মধ্যে 1/11 পরে প্রবাসীদের মাঝে বিএনপির যে প্রেম দেখা গেছে, বিএনপির প্রতি যে ভালোবাসা দেখা গেছে, দেশে থাকা মানুষগুলি কিন্তু সেভাবে রাস্তা নেমে দেখাতে পারেনি। প্রবাসীরা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে।
সেই ১/১১ পরবর্তী যে প্রবাসীরা নেতৃত্ব দিয়েছেন, আসলে জিয়াউর রহমানের প্রতি ভালোবাসার কারণে সেটা দিয়েছেন। তো দেশের যে বর্তমান সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে কি প্রবাসীদের সম্পর্কে কোনো রকম মূল্যায়ন করার কোনো ব্যবস্থা আপনারা করেছেন কিনা, বা এরকম কোনো চিন্তা চেতনা আছে কিনা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে তাহলে প্রবাসীদেরকে আমরা সেভাবে সম্মান করব, ঠিক যেভাবে শেখ হাসিনা প্রবাসীদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার দলীয় নেতাকর্মীদের যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছেন। আপনার কথাটার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। যখন কাস্টম অফিসের হাতে মার খেয়ে সিলেটের লোককে এয়ারপোর্টে মরতে হয়, যখন প্রবাসীরা বাংলাদেশে এয়ারপোর্টে এসে অপমানিত হতে হয়, তাদের পয়সায় দেশ চলে, তাদেরকে দেশে ঠিক মতো মর্যাদা দেয় না, করোনার সময় যখন তারা ঢুকেছে তাদেরকে ঠিক মতো টেস্ট করে তাদেরকে যেই জায়গায় রেখেছিল সেই জায়গাগুলি যে কতটা নোংরা, কতটা মানব সম্পদ মানুষ থাকতে পারে না, এই বিষয়গুলি প্রবাসীর সাথে কি আচরণ করেছে সেই ব্যাপারে আমি আপনার সাথে খুব দুঃখের সাথে বলছি একমত আমি হতে পারলাম না। আমি এখন আসছি আমাদের দল সম্পর্কে কথা, প্রবাসীদের নিয়ে। দেখুন, আপনি একটি ছোট্ট অনুযোগ নয়, অভিযোগ নয়, আপনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা আন্দোলন বা তারা এতটা করতে পারছেন না। আপনি কি মনে আছে ইলিয়াস আলীর পরিবার আজও ব্যাংকের টাকা উত্তোলন করতে পারছেন না, তাদের সম্পদ বিক্রি করতে পারছেন না, তার ছেলেগুলো এখনো তার বাবার নামের আগে মরহুম লিখতে পারছেন না, কবর জিয়ারত করতে পারছেন না। এইভাবে চৌধুরী আলম সহ হাজার হাজার বিএনপির নেতারা কি দুর্বিষহ অবস্থায় জীবন যাপন করছে। যে কথা বলে তাকে গুম করে দেওয়া হয়, গুমের তালিকা কত বড় হয়েছে সেগুলি কি আপনারা ইন্টারন্যাশনালি মানবতা রিপোর্টে দেখতে পাচ্ছেন না? আজকে দেশে এই যে আমি আপনার টিভিতে কথা বলছি, এই কথাগুলিকে নিয়ে আমাকে এই 1 ঘন্টার মধ্যে এখান থেকে তুলে নিবে কিনা এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? তারপরে তো জিয়াকে ভালোবাসি, মরবো একদিনই, কারণ আজকালকার দিনে কথা বলতে আর ভয় পাই না। করোনার অপর নাম মৃত্যু, কারণ মৃত্যু মানুষকে যেভাবেই হোক, আপনি করোনা থেকে বেঁচে গেলেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি চিরঞ্জীবী হয়ে গেলেন, আপনি আর মরবেন না। করোনায় বেঁচে গেলেন, কিন্তু মৃত্যু তো আপনার আসবেই। তো করোনার অপর নাম মৃত্যু। আজকালকার দিনে আমি মনে করি মৃত্যু শব্দটাকে উঠে কি হয়েছে, করোনা হয়েছে। আপনার আব্বা করোনাতে মারা যাক আর এইভাবেই মারা যাক, কি হয়েছে, করোনা হয়েছে, মানে করোনার অপর নাম মৃত্যু। সেই সময়ও যখন আপনার বাক স্বাধীনতা নেই, আইসিটি অ্যাক্ট দিয়ে ডাক্তার তার পরিবারের সাথে কথা বলছিল, মহামারীর সংক্রামক, খুব খারাপ অবস্থা, তাকে তুলে নিয়ে গেল কারাগারে। এই পর্যন্ত কতজন সাংবাদিককে আপনার মতো কারাগারে নিয়েছে? আপনার প্রবাসে বলে আজকে কথা বলতে পারছেন, বাংলাদেশে বসে কথা বলাটা এত সহজ কোনো কথা নয়। সেই জন্য বাংলাদেশে যারা আমরা রাজনীতিবিদ রয়েছি তা আমরা এতটা ভূমিকা রাখতে পারছি না। ভূমিকা রাখতে রাখতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে কারাবরণ করতে হয়েছে, কিভাবে তাকে অসুস্থ করা হয়েছে, কিভাবে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তিনি কতটা অসুস্থ রয়েছে। আজকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যে মামলা দিয়ে কিভাবে তাকে দেশের বাইরে রাখা হয়েছে। আপনি দেখেছেন যেই বিচারক তারেক রহমান সম্পর্কে রায় দিয়েছিল নির্দোষ, সেই বিচারককে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হয়েছে। আপনারা দেখেছেন চিফ জাস্টিস যখন সত্য কথা বলতে শুরু করলেন, তাকে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে কিভাবে এই সাম্রাজ্যবাদকে, এইভাবে পুঁজিবাদকে, এইভাবে আপনার কি বলে এই ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি কি সেটা দেখছেন না? আপনি কি দেখেন নেই যখন যাদের নামে হাইকোর্ট থেকে মামলা হয়, দুর্নীতির মামলা হওয়ার পরে তাদেরকে কনভিকশন দেওয়া হয়েছে যে জেল হাজতে যেতে হবে, সেই জেল হাজতে না গিয়ে শেখ হেলাল সাহেব বেরিয়ে আসছেন। আপনি কি দেখেননি? আপনার এই সমস্ত ঘটনা দেখে বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি যদি ক্ষুণ্ণ হন তাহলে আমরা খুব দুঃখ পাবো। আমরা দেশে আছি, দেশে থাকবো, আমরণ দেশে এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব, এই বাংলাদেশ, তার জন্য আমরা সংগ্রাম করে যাব, জাতীয়তাবাদী সংগ্রাম করে যাব, এটা সত্য। প্রবাসীদের কথা আপনি বলছেন, আমি সত্যি সত্যি অভিভূত, আশ্চর্যান্বিত। আমি যখন বিদেশে যাই তখন দেখি যে বাংলাদেশ জাতীয়বাদ বলে আর কোনো দল নেই। আপনার জিসি কান্ট্রি সৌদি আরবে প্রায় 28 লক্ষ বাঙালি রয়েছে। এই বাংলাদেশিদের মধ্যে যখন আমি বেড়াতে যাই তখন দেখি যেখানে যাই সেখানে শুধু জাতীয়তাবাদ আর জাতীয়তাবাদ। ইউরোপ যাই, আমেরিকা যাই, যেখানে যাই শুধু জাতীয়তাবাদ। দেখতে পেয়েছেন আপনারা? আজকে আপনার নিউ ইয়র্কে যদি মিছিল করতে, সর্ববৃহৎ মিছিল হবে এবং আমরা ইউনাইটেড নেশনস এর সামনে বারবার মিছিল করছে, সবচেয়ে বড় মিছিল হবে। আজকে কতিপয় সুবিধাবাদী যারা ব্যাংক পেয়েছে, লুটেরা হয়েছে, যারা এদেশে এসে সুবিধা নিচ্ছে, তারা আজকে আওয়ামী লীগ করছে। অতএব বিদেশের জাতীয়তাবাদী শক্তি অত্যন্ত সুদৃঢ়, অত্যন্ত শক্ত, এবং এবারে নির্বাচনে তার কিছুটা প্রতিফলন করেছিল। অনেকে কিন্তু বিদেশ থেকে দেশে চলে আসছিল
নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু এই নির্বাচন যে মিডনাইট নির্বাচন হয়ে যাবে এটা আমরা ভাবতে পারিনি। দেখুন, মাগুরাতে 31 আসন নিয়ে কত বিতর্ক হওয়ার পরে কেয়ারটেকার কনসেপ্ট চালু হয়েছিল। এখন 300 আসনটির বিতর্ক হওয়ার পরে মানুষ চুপসে গেছে। আমরা তো সেই মানুষই, কেন চুপসে গেছে? আর কত আত্মহতি দিতে হবে, আর কত লোক মারা গেলে আপনারা মনে করবেন যে আমাদের আত্মহতি হয়নি? সেই জন্যই বলছি যে বাংলাদেশের রাজনীতিবিদরা চুপ নয়, তারা বসে আছে, একটু অপেক্ষায় আছে, সময় মতো আপনারা দেখবেন তারাও বেরিয়ে আসবে। অপরদিকে আজকে যারা প্রবাসীরা রয়েছে, এই প্রবাসী একটা বিশাল শক্তি। 1 কোটির মতো বাংলাদেশি আজকে বাইরে রয়েছে। আমি বলবো 1 কোটির মধ্যে 80% আজকে জাতীয়তাবাদী দলের লোক, শক্তির লোক, তারা শহীদ জিয়াকে ভালোবাসে। তারা আজকের এই দিনে শহীদ জিয়াকে বলে লও 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 সালাম, শহীদ জিয়া লও সালাম। টেকনাফ থেকে তো তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া। সেই জায়গায় এখন বলতেছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সব মেরুতেই সবাই বলে জিয়া জিয়া। জিয়া অবিনশ্বর, জিয়া চিরঞ্জয়ী, মৃত্যুঞ্জয়ী জিয়া। জিয়া থাকবে, জিয়ার আদর্শ থাকবে এবং ঐক্যের প্রতীক তারেক রহমান থাকবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে লাস্ট প্রশ্ন যেটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম গন্ধ রাখা হয়নি এবং তাকে স্বাধীনতার ঘোষক দেখানো তো দূরে থাকুক, পাঠ্যপুস্তকে তাকে অনেকটা এমন ভাবে নেগেটিভ ভাবে দেখানো হয়েছে যে তিনি হয়তোবা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী এভাবেই তাকে উপস্থাপন করা হয়। তো যদি দেশের একটা নিরপেক্ষ সরকার আসে, আমি বলছি না শুধু বিএনপি আসলেই পরিবর্তন করবে, যদি কোনো নিরপেক্ষ সরকার আসে সেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের এমন কি দাবি হওয়া উচিত যে এই ইতিহাসটাকে সুন্দরভাবে জাতির কাছে তুলে ধরতে পারি, সেই ব্যবস্থাটুকু করার জন্য আপনি যেহেতু সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আপনার অভিজ্ঞতা থেকে বলতে চাই যে কিভাবে এটা করা সম্ভব, এটা আমাদের কি পরিকল্পনা থাকতে পারে? দেখুন, শিক্ষার জন্য জিয়া রহমানের যে অবদানটি ছিল এটি অবসরণীয় অবদান, এবং উনি যেই ট্র্যাকে এই শিক্ষার রেলগাড়িটাকে উঠিয়ে দিয়েছিলেন সেই ট্র্যাকটাকে কি কিন্তু আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আরো ত্বরান্বিত করেছিলেন। শিক্ষার বিষয়ে যেমনি করেছেন জিয়াউর রহমান তেমনি করেছেন বেগম খালেদা জিয়া। আমি সেটা দেখতে পেয়েছি, আমি দেখেছি প্রত্যেকটি সেক্টরে। আপনি প্রাথমিক শিক্ষাতে তিনি প্রথম খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি করলেন, ঝরে পড়া ছাত্রদেরকে স্কুলে আনার ব্যবস্থা করলেন প্রাথমিক সেক্টরে। তিনি মেয়েদের জন্য উপবৃত্তির কথা বললেন। বেগম জিয়া বললেন তুমি একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। চিন্তা করে দেখুন, উনি সেটা করেছেন এবং ওনার সামর্থ্যে যতটুকু পেরেছে পিডিপি প্রজেক্ট 1, প্রজেক্ট 2 হতে শুরু করে তিনি করেছেন। আজকে আমেরিকার মতো প্রাইভেট সেক্টরের বিশ্ববিদ্যালয় বেগম জিয়ারই অবদান। আজকে ওপেন ইউনিভার্সিটি, আজকে যে কনসেপ্টটি আসছে, আজকে যে আমরা অনলাইন ডিজিটাল লেখাপড়া, আজকে যে শিক্ষা ব্যবস্থায় আমেরিকায় পুরোটা ডিজিটাল হয়েছে, আজকে করোনার কারে অনুঘটক ক্যাটালিস্ট হয়ে যায়, আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ডিজিটালের দিকে ধাবিত হচ্ছে। এগুলি সবকিছুই তো কেন্দ্রবিন্দু ছিল শহীদ জিয়া বেগম জিয়া। আপনি দেখেন নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রেসিডেন্ট জিয়ার সময়ে ক্লাস 10-এ যারা মেট্রিক পরীক্ষা দিত, আমরা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম উনার আগে, আমাদের পরে উনার সময় যারা মেট্রিক পরীক্ষা দিয়েছে, সেই সময় উনি বলছেন ইচ ওয়ান টিচ ওয়ান। একটি ছাত্র যদি একটি লোককে নিরক্ষর অক্ষর দান করে তাকে এসএসসি পরীক্ষার সময় তাকে একটি পয়েন্টস দেওয়া হবে পাস করার জন্য। এই যে শিক্ষার প্রতি যে অনুরাগী, তিনি বিদেশে গিয়ে শিক্ষকদেরকে বলেছিল আপনারা দেশে আসুন, আপনারা পার্ট টাইম এসে শিক্ষকতা করবেন এবং দেশকে আপনার সেবা করবেন। বিদেশে প্রত্যেকটি শিক্ষক জিয়া রহমানের আহ্বানে 1979 সালে যখন জাতিসংঘের ভাষণের জন্য তিনি গিয়েছিলেন তখন উনি আহ্বান করেছিলেন। সেই জন্য ইন্টারন্যাশনাল হোস্টেল করেছিলেন। বিদেশি শিক্ষকরা বলেছিল আমরা আপনার কাছে কিছু চাই না, আমরা শুধু চাই ঢাকায় গেলে যেন আমরা সুন্দরভাবে আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকতে পারি। সেই জন্য তিনি ইন্টারন্যাশনাল হোস্টেল করেছিলেন বিদেশি শিক্ষকদেরকে পার্ট টাইম এসে শিক্ষকতা করার জন্য। যারা প্রবাসে রয়েছে তারা দেশকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে। যেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনা যাচ্ছিলেন বারবার পিছন ফিরে তিনি অশ্রু সজল নয়নে তাকাচ্ছিলেন, চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়ছিল। মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় হিজরত করতে চলে যাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আজকে যারা বিদেশে রয়েছে প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশী তার দেশকে ভালোবাসে, দেশের জন্য কিছু করতে চায়। সেই জন্যই তো আজকে প্রবাসীদের টাকায় আমরা চলছি। আজকে $33 বিলিয়ন রয়েছে। আজকে আমরা মনে করি যে আমরা অনহারে মরবো না। আমরা মনে করি সেখান থেকে যদি অনুদান দেওয়া হয় তাহলে 60 দিনের লকডাউন 1 বছর করা যাবে। কেন 173 দিন কি কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলনের জন্য সরকার হরতাল করেনি? তাতে কি বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছিল? তাহলে
আজকে যদি আমরা লকডাউনকে বৃদ্ধি করে দেশের এই করোনা থেকে মুক্তি, এই অভিশাপ থেকে আমরা বাঁচতে পারি, সেই জায়গাও তো আমাদের বিদেশিদের সহায়তা আমরা পেতে পারি। আজকে দেখুন বিএনপির সমর্থকরা সারা বাংলাদেশে তাদের অর্থায়নে রিলিফের ব্যবস্থা হচ্ছে। আমি প্রত্যেকটি এলাকায় দেখেছি এই আপনার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিটের সংগঠনের, জাতীয়তাবাদী সংগঠন, তারা বিভিন্ন জায়গায় রিলিফের ব্যবস্থা করছে। আমাকেও বলছে মিল ভাই রিলিফের ব্যবস্থা করেন, আমরা আমাদের পয়সায় রিলিফ দেবো। প্রবাসী বাংলাদেশি আজ এগিয়ে আসছে দেশমাতৃকার সেবায়, এবং আমি বিশ্বাস করি 1 কোটি বাংলাদেশি যারা বাইরে রয়েছে তার 80 লক্ষ বাংলাদেশি জাতীয়তাবাদকে সমর্থন করে। একবার কি হিসেব করে দেখেছেন? তারা একজন ব্রেড উইনার। 1 কোটি 80 লক্ষের যদি 5 জন করে সদস্যকে তারা ভরণ পোষণ করে, 5 8 40, 4 কোটি লোক প্রবাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনে আমরা যদি সঠিক নির্বাচন হয়, বিএনপি কখনো হেরে যেতে পারে না, হারবে না, আমি এটা বিশ্বাস করি না। ধন্যবাদ জনাব ডক্টর এহসানুল হক মিলন সাহেব, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে বাংলাদেশে যে স্বাক্ষর আপনি রেখেছেন, আপনার এই লেগেসি অনেকদিন বেঁচে থাকুক আমাদের মাঝে। আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ অন্য একদিন অন্য এক প্রসঙ্গ নিয়ে। তো সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, এবং আমার দেশ বিদেশের অনলাইনে এবং এই টিভির সামনে এখন যারা বসা আছেন, বা ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং pbc24.com এর সামনে যারা এখন বসে এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য।